অনেকে দেখি সমালোচনা করে বলে যে তারেক রহমান রাজনীতির রও বোঝে না। তাদেরকে ভাই আমি বলবো যে তারেক রহমান রাজনীতির র না, রাজনীতির যে র শব্দটা আছে না, এই রটাকে উল্টে দেওয়ার ক্ষমতা তারেক রহমানের আছে। যে সমস্ত নেতা দেখবেন এই করব সেই করব বলে না, এরা কিচ্ছু করতে পারবে না। আর সবচাইতে ডেঞ্জারাস মোডে যারা খেলে না, এদেরকে বলা হয় সাইলেন্ট প্লেয়ার, মানে সাইলেন্ট মোডে যারা খেলে। আর বর্তমান তারেক রহমানের যে অ্যাক্টিভিটি, অনেকে বলতেছে উনি শুধু সংসদে টেবিল চাপড়াইতেছে আর তার কোনো কাজ নাই। তারেক রহমান যে মাপের প্লেয়ার বা খেলোয়াড়, যদি আপনি জিও পলিটিক্স পড়েন আপনি এমনিতেই বুঝতে পারবেন। মানে আমরা তো রাষ্ট্রবিজ্ঞান প্লাস জিও পলিটিক্সে আমাদের কিন্তু গ্র্যাজুয়েশন করা, যার ফলে খুব সহজে বুঝতে পারি কোনো নেতার ভাষা, টোন ইত্যাদি শুনে। তো চলেন, তারেক রহমান যে একটা সাইলেন্ট মুডের খেলোয়াড়, প্লাস তার যে ক্লিন আপ যে অপারেশনটা, ক্লিন আপ অপারেশন কি, মানুষ যেটা কাঙ্ক্ষিত, যেটা চায় এখনও পায় নাই, সেই জিনিসগুলা তারেক রহমান করে ফেলছে। আর সাইলেন্ট মোডে যারা খেলে এদের সাহস কিন্তু হয় দুর্দান্ত। তো চলেন, তারেক রহমান যে সাহস দেখিয়েছে, এরকম সাহস বিগত সরকার কিংবা তার আগের সরকার এটা দেখাতে পারে নাই। তারেক রহমান যে কাজটা করেছে এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। সেটা হচ্ছে তনু হত্যাকাণ্ড নিয়ে সারা বাংলাদেশের মানুষ কিন্তু হইচই তুলেছিল, মানববন্ধন করেছিল, এটা নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছিল। এই তনুকে কে বা কারা হত্যা করলো এইটা ইনভেস্টিগেশন করে এটা সামনে আনতে পারে নাই। আর তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে তনুকে কে বা কারা হত্যা করেছিল অলরেডি কয়েকজন আসামিকে অ্যারেস্ট করে ফেলেছে উইথ প্রমাণ, এবং কিভাবে তনুকে হত্যা করা হয়েছিল সেটাও কিন্তু ইনভেস্টিগেশনে উঠে আসছে। এটি হচ্ছে 1 নাম্বার প্লাস পয়েন্ট। 2016 সালে তনুকে হত্যা করা হয়, 10 বছরের মধ্যে তার বিচার কাজ সম্পন্ন কিন্তু হয় নাই। আর তারেক রহমান সরকার আসার পরেই তনুর যে খুনি তাকে অ্যারেস্ট করে ফেলছে। এটাকে বলা হয় সাইলেন্ট মোডের খেলোয়াড়। এরপরে 2 নাম্বার যে কাজটা করেছে সেটাও অ্যাপ্রিসিয়েট করার মতো। সেটা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে মানুষের যেটা আকাঙ্ক্ষা, যে হাদি হত্যার বিচার, এই বিচারটা তারেক রহমান করতে পারুক আর না পারুক, তার যে খুনি তাকে যে অ্যারেস্ট করাছে ডিপ্লোম্যাটিক কায়দায়, এটা ভাই প্রশংসা করার মতো। এটা ইউনূস সরকারের আমলে কিন্তু তার মানে ওই জায়গাতেও হাত দিতে পারে নাই, কিন্তু তারেক রহমান সিস্টেমে তাকে ইন্ডিয়াতে অ্যারেস্ট করাই ফেলছে। এটা একটু উপকার আছে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এই যে ফয়সাল বিভিন্ন সময় ফেসবুকে এসে আমি অমুক জায়গায় তমুক জায়গায়, এই যে একটা খেলা খেলতেছিল না, এই খেলাটা বন্ধ। এবং ওর কপালে যে ভবিষ্যতে কি আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। এরপর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্ট্রংজেস্ট গোয়েন্দা সংস্থা, যার নাম হচ্ছে ডিজিএফআই। এই ডিজিএফআই অফিসে যাওয়ার নাম শুনলে পারে অনেকে প্যান্টে মুইতে ফেলে। এই যে পিনাকি ভট্টাচার্যের একটা কল রেকর্ডিং শুনছেন না, যে ডিজিএফআই শুধু বলছে আপনি আমাদের একটু অফিসে আসেন। মানে কেন আপনার অফিসে যাব, কি কারণে যাব, আমাকে আগে তো বলতে হবে। মানে উনি প্রচণ্ড রকমের ভয় পেয়েছিল, মানে ডিজিএফআই অফিসটার ব্যাপারে। তো এই ডিজিএফের যিনি চিফ, মানে ডিজি যাকে বলা হয়, সেই সাবেক ডিজিকে তারেক রহমান সরকার অ্যারেস্ট করে ফেলছে। এটা 1971 সাল থেকে শুরু করে একজন ডিজিএফআই প্রধান, কোনো সরকার তাকে গ্রেফতার করেছে এরকম কোনো নজির বা রেকর্ড নাই। মানে কোনো সরকারের এরকম সাহস কিন্তু হয় না। তারেক রহমান সেই সাহসটা দেখিয়েছে, দুর্দান্ত সাহস এটা, যে একজন সাবেক ডিজিএফআইকে গ্রেফতার করেছে। শুধু গ্রেফতার করে ক্ষান্ত হয়নি, তাকে কিন্তু রিমান্ডে নিয়েছে। চিন্তা করেন, যদি আপনি এখনও মনে করেন যে তারেক রহমান খেলতে পারে না বা তারেক রহমান রাজনীতির র বোঝে না, তাহলে ভাই আপনি এখনও শিশু। এরপর আরেকটা বিষয় বলি, বিচারপতি ABM খায়রুল, যিনি একেবারে বাংলাদেশব্যাপী ভাইরাল, তত্ত্বাবধায়ক সরকার যিনি বাতিল করে দেয় এক কলমের খোঁচায়, 280 দিন যাবৎ তিনি কারাগারে বন্দী আছে। ডেইলি স্টার রিপোর্ট করছে যে বিনা বিচারে 280 দিন। এই ABM খায়রুল এবং তার সহযোগী যারা ছিল, তারা একটু এক্সপেকটেশন করেছিল যে ইউনূস সরকার তাকে না ছাড়লেও তারেক রহমান সরকার আসার পরে একটা নেগোসিয়েশন করে তাকে বের করে আনা সম্ভব। কিন্তু পসিবল না রে ভাই, এটা পসিবল হয় নাই। আপনি তারেক রহমানকে যত হালকা মনে করেন না, অতটা হালকা না। মানে রাজনীতির যে মানে মাঠ, এই মাঠটা তারেক রহমান কিন্তু বুঝে গেছে। ফুটবলের কোন জায়গায় লাথি মারলে পারে গোলকিপারও সেই বল আটকাতে পারবে না, এটা তারেক রহমান খুব ভালো করে জানে।
সুতরাং তারেক রহমানকে এজিভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। এরপর সর্বশেষ আরেকটা কাজ উনি কিন্তু করেছিলেন, যেটা ইউনূস সরকারের আমলে এটা করা পসিবল হয় নাই। ইউনূস সরকার, এই যে সাবেক স্পিকার শিরিন শারমিন, মানে তার বাড়িতে নিরাপত্তা দিয়েছে হচ্ছে ইউনূস সরকার, আর তারেক রহমান আসার পর থেকে শিরিন শারমিনকে অ্যারেস্ট করে থানা পর্যন্ত, এই আদালত পর্যন্ত নিয়ে আসছে। এটা কম সাহসের ব্যাপার না। তো এই যে 5টা থিওরি দিলাম, এইগুলো হচ্ছে ক্লিন আপ অপারেশন, মানে আগাছা পরিষ্কার করার অপারেশন। আর যখন ক্লিন হার্ট অপারেশনটা শুরু হবে না, তখন বুঝতে পারবেন যে ক্লিন হার্ট অপারেশনে কত ধানে কত চাইল হয়, এটা বুঝতে পারবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি।